আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে বিসিএস প্রশ্ন সমাধানের নতুন আরও একটি পর্বে স্বাগতম। আজকের পর্বে আমরা জানতে চলেছি 32তম বিসিএস প্রিলিমিনারির ম্যাথ প্রশ্নগুলো এবং এগুলোর সহজ সমাধান সম্পর্কে। যারা আমরা গত পর্বগুলো মিস করেছি তারা এই ভিডিওর আই বাটনে ক্লিক করলে বিগত সকল পর্বগুলো পেয়ে যাব ইনশাআল্লাহ। প্রথম প্রশ্নটিতে বলা আছে যে এক্স এবং ওয়াই উভয় বিজোড় সংখ্যা হলে কোনটি জোড় সংখ্যা হবে? অথবা if x and y are both odd numbers, which of the following numbers must be an even? তো আমাদের যদি দুটি সংখ্যা অর্থাৎ x ও y উভয় বিজোড় সংখ্যা হয় সেই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে দুটি বিজোড় সংখ্যার যোগফল সর্বদাই জোড় সংখ্যা হয়। তো আমরা এখানে তারপরেও আমরা দেখে নেই যে অপশন টেস্ট করে দড়ি বিজোড় সংখ্যা দুটি হচ্ছে x সমান 3 এবং y সমান হচ্ছে 5। তো ক অপশনে আমরা যদি দেখি, যদি x এর মান আমরা 3 বসাই, y এর মান 5 বসাই, তাহলে আমরা পাচ্ছি যে 3 + 5 + 1 = হচ্ছে 9, যেটা বিজোড় সংখ্যা। একইভাবে xy এর মান অর্থাৎ এখানে xy যেহেতু গুণ অবস্থায় আছে তাই আমরা এখানে লিখতে পারি 3 × 5 অর্থাৎ 3 × 5 = 15, যেটা বিজোড় সংখ্যা। একইভাবে গ অপশনে যদি আমরা xy + 2 ছিল, এখানে আমরা xy এর মান বসালে হয় 15, 15 সাথে 2 যোগ করলে হবে 17, যেটা বিজোড় সংখ্যা। তো আমাদের সর্বশেষ অপশন ছিল x + y, যেটা আমরা যদি যোগ করি অর্থাৎ 3 + 5 হয়ে যাচ্ছে 8, যা হচ্ছে জোড় সংখ্যা। তার মানে এই প্রশ্নের উত্তর হচ্ছে x + y। আর এখানে আমরা প্রত্যেকটি প্রশ্নের সমাধান এই সমাধান বক্সে পাবো ইনশাল্লাহ, এবং আমরা বাংলার পাশাপাশি ইংরেজি দিয়েছি, কারণ এতে করে আমাদের আইবি এর এবং ব্যাংক জবের প্রস্তুতি যারা নিতে চাচ্ছি তাদের জন্য সহযোগিতা হতে পারে। 2 নং প্রশ্নটিতে বলা আছে টাকায় 3টি করে লেবু কিনে টাকায় 2টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে? অথবা সাম লেমনস at a rate of 3 per টাকা were bought and then sold them at the rate of 2 per টাকা, what will be the percentage of profit? এই যে অঙ্কটা, এটা আমরা একটু দেখি যে টাকায় 3টি করে লেবু কিনে 2টি করে বিক্রি করলে, তার মানে আমি 3টার মধ্যে বিক্রি করছি 2টা আর আমার থেকে যাচ্ছে হচ্ছে একটা, তার মানে প্রতি 2টায় আমার লাভ হচ্ছে যেহেতু একটা, অর্থাৎ আমার এখানে 50% লাভ হচ্ছে। এছাড়া মানে অর্ধেক লাভ হচ্ছে। এছাড়া আমি যদি এটা সমাধান বক্সে দেখি যে আমরা সমাধান করেছি, যেহেতু বলা আছে যে আমাদের 3টি লেবুর মূল্য 1 টাকা, তার মানে একটি লেবুর মূল্য 3/1 টাকা। একইভাবে একটি লেবুর বিক্রয় মূল্য হবে 2/1 টাকা। তো আমাদের এই যে 3/1 টাকা ছিল, এটাই লাভ হয় হচ্ছে, আমরা যদি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি 6/1 টাকা। তো এই যে যেহেতু 3/1 টাকা লাভ হয় 6/1 টাকা, তা আমরা লিখতে পারি ঐকিক নিয়মে যে 1 টাকায় লাভ হয় 6/3 গুণন হচ্ছে 1 টাকা। সুতরাং শতকরা যেহেতু চাইছে 100 টাকা লাভ হয় 6/3 গুণন 100 টাকা। আর আমরা 6 দিয়ে যদি 3 দিয়ে যদি 6কে কাটি 2 হয়, 2 দিয়ে 100কে কাটলে আমরা পাচ্ছি 50, অর্থাৎ 50 টাকা বা উত্তর 50%। 3 নং প্রশ্নে বলা আছে পরপর 3টি সংখ্যার গুণফল 120 হলে তাদের যোগফল কত? অথবা if the product of the 3 consecutive integers is 120, the sum of the integer is dash. তো এইটাকে আমরা দুইটি পদ্ধতিতে সমাধান করতে পারি। একটি হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি আর একটা হচ্ছে অঙ্ক করার মাধ্যমে। তা হচ্ছে যে দড়ি ক্রমিক সংখ্যা 3টি যদি আমাদের x + 1 এবং x + 2, যেহেতু ক্রমিক বলা হয়েছে তাহলে একটা যদি x হয় পরেরটা তার থেকে 1 বড়, পরেরটা তার থেকে আরো 1 বড়। তো আমরা শর্ত মতো এখন এই 3টি সংখ্যার গুণফল সমান 120 লিখতে পারি, এবং এটাকে আমরা সমাধান করে উৎপাদক বিশ্লেষণ করলে x সমান হচ্ছে আমরা 4 পাচ্ছি এখানে, এই যে x সমান 4। সুতরাং সংখ্যা 3টি তখন হবে 4, 5, 6 এবং তাদের যোগ যদি আমরা করি পাবো 15। এখন এইভাবে যদি আমরা না করে সংক্ষিপ্ত পদ্ধতিতে করি, যে অল্টারনেটিভ মেথড দেখতে পাচ্ছি, অর্থাৎ এরকম 3টি সংখ্যা বা 4টি সংখ্যা বা আরো যত সংখ্যাই থাকুক এগুলোর গুণফল যদি বলা থাকে, সেই ক্ষেত্রে আমরা এটাকে যে 120 দেয়া ছিল এখানে আমরা গুণফল আকারে লিখতে পারি এগুলাকে উৎপাদক বিশ্লেষণের মতো।
মানে গুণফল যেমন 2 গুণন 2 গুণন 3 গুণন 5 অর্থাৎ মৌলিক সংখ্যার গুণন আকারে লিখে এখন আমরা এটাকে একটি ক্রমিক সংখ্যায় যদি সাজাতে চাই, যেমন আমাদের 2 দুগুণে 4 হয়, তারপর 3 দুগুণে 6 হয় এবং 5 থাকে, তাহলে আমরা 4 6 5 পাইলাম। এটাকে সাজিয়ে লিখলে আমরা লিখতে পারি 4 5 6। তো আমাদের এই যে সংখ্যা ত্রয় বা সংখ্যা তিনটি হচ্ছে 4 5 6 এবং তাদের সমষ্টি হচ্ছে 15, অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে 15। এবার আমরা দেখি 4 নং প্রশ্নটিতে বলা আছে যে কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম অথবা হুইচ অফ দ্য ফ্লোয়িং ফ্র্যাকশনস ইজ দ্য স্মলেস্ট। এখানে যে স্মলেস্ট ফাংশন জানতে চাওয়া হয়েছে। এখন আমাদের যেহেতু এখানে কোনো প্রশ্ন নেই, শুধু অপশন আছে, অপশন টেস্ট করতে হবে। তো আমরা ককে যদি ভাগ করি তাহলে বা কয়ের মান পাচ্ছি 0.833, ক্ষয়ের মান পাচ্ছি 0.8 এবং গয়ের মান পাচ্ছি 0.78571, গহের মান পাচ্ছি আমরা 0.8095। এখানে যে চারটা মান পাচ্ছি এই মানগুলোর মধ্যে সবচেয়ে ছোট বা ক্ষুদ্রতম হচ্ছে গ, অর্থাৎ 14/11। তো এটাই ছিল এই প্রশ্নের আনসার। এই ভগ্নাংশের ক্ষেত্রে আরেকটি পদ্ধতি ব্যবহার করা যায়, সেটা হচ্ছে দুইটা দুইটা করে ভগ্নাংশ নিয়ে যদি আমি ক ও খ নেই, তাহলে কয়ের হর এবং খ ভগ্নাংশের লব, আবার একইভাবে কয়ের লব খ ভগ্নাংশের হর, এইভাবে আমরা আর গুণ করে দেখতে পারি কোনটা বড় বা কোনটা ছোট। এখন দুইটার মধ্যে যেটা বড় হবে সেটাকে বাদ দিয়ে আমরা ছোটটা রাখবো, এরপরে আবার যেটা থাকবে যেমন ক আর গয়ের সাথে আমরা কম্পেয়ার করলে উত্তর পাবো, বা তারপরে আবার যেটা থাকবে ওইটার সাথে গ আর গহ কম্পেয়ার করলে দেখবো যে উত্তর গ আসবে। তো এবার আমরা দেখি 5 নং প্রশ্নটি। বলা আছে একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 90 বার ঘুরে, তো 1 সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে, অথবা দ্য হুইল অফ এ বাস ট্রাভেলস এট 9 revolution per minute. How many degrees does the wheel revolve in 1 second? তো 1 মিনিটে 90 বার ঘুরে, তাহলে 1 সেকেন্ডে চাকাটি কত বার না, বলা আছে কত ডিগ্রি ঘুরবে। তো আমরা জানি যে 1 মিনিট সমান হচ্ছে 60 সেকেন্ড। তো একবার ঘুরলে অতিক্রম করে হচ্ছে 360 ডিগ্রি, যেহেতু এটা চাকা বৃত্তাকার, একটি চাকা সাধারণত বৃত্তাকার থাকে, তার মানে এটা একবার ঘুরলে 360 ডিগ্রি ঘোরা হয়। 1 মিনিটে ঘুরে 90 বার, অর্থাৎ 90 বারে সে ঘুরবে হচ্ছে 360 গুণ 90 ডিগ্রি। তো এই যে যেহেতু 60 সেকেন্ডে 90 বার ঘুরে হচ্ছে 60 সেকেন্ডে, তো আমরা কথাটাকে এইভাবে ঘুরিয়ে লিখতে পারি যে 60 সেকেন্ডে চাকাটি ঘুরে 360 গুণ 90 ডিগ্রি, অর্থাৎ এই কথাটাকে আমরা এইভাবে লিখেছি। তো পরবর্তী 60 সেকেন্ড থেকে যদি আমরা 1 সেকেন্ড লিখি যে 1 সেকেন্ডে চাকাটি ঘুরবে 60 / 360 গুণন হচ্ছে 90 ডিগ্রি, আর এটাকে আমরা কাটাকাটি করলে পাবো 540 ডিগ্রি। তো এই প্রশ্নের উত্তর হচ্ছে 540 ডিগ্রি। 6 নং প্রশ্নে বলা আছে 1 3 6 10 15 21 ধারাটির দশম পদ কত, অথবা ফাইন্ড দ্য 10th টার্ম অফ দ্য ফ্লোয়িং সিরিজ 1 3 6 15 21। তো এখানে আমরা সমাধান বক্সে দেখি যে লক্ষণীয় যে দ্বিতীয় পদ সমান, আমরা যদি দ্বিতীয় পদ বের করতে চাই তাহলে প্রথম পদ যোগ 2, অর্থাৎ প্রথম পদের সাথে আমরা 2 যোগ করলে দ্বিতীয় পদ পাচ্ছি। একইভাবে তৃতীয় পদের সাথে আমরা যে তৃতীয় পদ বের করার সময় দ্বিতীয় পদের সাথে 3 যোগ করলে আমরা তৃতীয় পদ পাচ্ছি। একইভাবে চতুর্থ পদ বের করার সময় তৃতীয় পদের সাথে 4 যোগ করলে আমরা চতুর্থ পদ বা 10 পাচ্ছি। তো এখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে যেই পদ বের করব তার আগের পদের সাথে ওই সংখ্যাটি যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি, তার মানে দশম পদ বের করার সময় আমাদের যেহেতু ধারাটির দশম পদ বলা ছিল, তার মানে এখানে যে দশম পদ বের করার সময় আগে ধারাটির নবম পদ বের করে নিতে হবে। ধারাটির নবম পদ হচ্ছে 45 এবং তার সাথে 10 যোগ করলে আমরা 55 পাচ্ছি, তার মানে আমাদের এই উত্তর হবে 55। অর্থাৎ আমরা এই যে চতুর্থ পদ প্রথম দ্বিতীয় তৃতীয় যেভাবে বের করছি এভাবে 10তম পদ পর্যন্ত বের করলে আমরা এই যে এই লাইনটা পাবো এবং উত্তর পাবো 55। 7 নং প্রশ্নে বলা আছে যে x² - 8x - 8y + 16 + y² এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ হবে, অথবা হোয়াট মাস্ট বি অ্যাডেড টু x²
minus 8x minus 8y plus 16 plus y square so that the sum is a perfect square. এই ক্ষেত্রে আমাদের এই যে প্রশ্নটা প্রথমে সমাধান বক্সে ওঠানো হয়েছে, পরবর্তীতে আমরা এই যে x এখানে দেখতে পাচ্ছি যে x স্কয়ার আছে, এটার পরিবর্তে আমরা মাইনাস x হোল স্কয়ার লিখতে পারি, এবং এখানে y স্কয়ারের জন্য আমরা মাইনাস y হোল স্কয়ার লিখতে পারি, এবং এই যে 16 এর জন্য আমরা প্লাস 4 স্কয়ার লিখতে পারি। পরবর্তীতে আমরা এই যে 2 মাইনাস এক্স ইন্টু মাইনাস ওয়াই এটা অতিরিক্ত লিখেছি, এবং এখানে আমাদের যে 8x ছিল এটার জন্য আমরা এই যে এখানে 2 ইন্টু 4 মাইনাস এক্স লিখেছি, এবং মাইনাসের যে 8y ছিল এটার জন্য আমরা এই যে 2 ইন্টু মাইনাস ওয়াই ইন্টু 4 লিখেছি। তো আমাদের এখানে দেখা গেল এই লাইনটার মধ্যে আমরা এতটুকু বেশি লিখেছি, এই কারণে আমরা এই যে বিয়োগ চিহ্ন দিয়ে মাইনাস 2xy লিখলাম। তো এইটাকে যদি আমরা ধরি যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এতটুকু সমান হচ্ছে আমরা একটা সূত্র লিখতে পারি যে a প্লাস b প্লাস c হোল স্কয়ার। এখন এই যে এখানে মাইনাস আসলো কেন, কারণ এই যে ব্র্যাকেটের ভিতরে মাইনাস ছিল x এবং y এর, এই জন্য আমাদের এখানে প্লাসের পরিবর্তে দুইটা মাইনাস চিহ্ন আসছে। তো এটা হচ্ছে সূত্র, আর অতিরিক্ত আমাদের যোগ করতে হয়েছে 2xy, এবং এই সূত্রটাতে দেখতে পাচ্ছি এটা একটি বর্গ সংখ্যা, এই যে স্কোয়ার আছে উপরে। আমাদের বলছিল এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এর সাথে আমরা যখন এই যে দ্বিতীয় লাইনে 2 মাইনাস এক্স মাইনাস ওয়াই যোগ করি, তাহলে আমরা একটি পূর্ণবর্গ সংখ্যা পাচ্ছি, অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে 2xy। তো 8 নং প্রশ্নে বলা আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y মাইনাস 1 এর একটি উৎপাদক কোনটি, অথবা হুইচ ওয়ান ইজ এ ফ্যাক্টর অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y মাইনাস 1। আমরা সমাধান বক্সে এটার উৎপাদক বের করলে পেয়ে যাব। প্রথম প্রশ্নটা ওঠানো হয়েছে, পরবর্তী লাইনে গিয়ে আমরা এই যে মাইনাস এক্স স্কোয়ারের পরে যে মাইনাসটা আছে সেটা কমন নিলে আমরা লিখতে পারি প্লাসের ওয়াই স্কোয়ার মাইনাসের 2y প্লাস 1, আর এটা আমরা সূত্র লিখতে পারি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ারের মতো। সুতরাং আমাদের এখানে লেখা যায় a মাইনাস b হোল স্কোয়ার, অর্থাৎ y মাইনাস 1 হোল স্কোয়ার। এখন হয়ে যাচ্ছে x কে যদি a ধরি এবং y মাইনাস 1 কে যদি b ধরি, তাহলে আমাদের হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার এর সূত্র, আর এটা হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। তো এখানে এটার সাথে মিলে যাচ্ছে একটি উৎপাদক, তা হচ্ছে যে x প্লাস y মাইনাস 1, অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে গ। 9 নং প্রশ্নে বলা আছে লগ 2 পাওয়ার 8 সমান কত। তো এই ধরনের প্রশ্ন দেয়া থাকলে আমরা চেষ্টা করব যে কত, এটা হচ্ছে 2 ভিত্তিক লগ। তো 2 ভিত্তিক মানে অর্থাৎ লগের বেস হচ্ছে 2, আমরা পাওয়ার ও 2 মিলানোর চেষ্টা করব। এখন আমরা এই যে 8 কে যদি 2 কিউব লিখি তাহলে 8 হয়। পরবর্তী লাইনে এই কিউবটাকে আমরা এই যে এখানে যে কিউবটা দেয়া আছে এটাকে আমরা সামনে নিয়ে আসতে পারি, এবং এখানে হয়ে যাচ্ছে যে log 2 পাওয়ার 2। তো কোনো লগের বেস এবং পাওয়ার যদি সমান হয় তাহলে ওই লগের মান হচ্ছে 1, অর্থাৎ log 2 পাওয়ার 2 এর মান হচ্ছে 1। তো এই 1 কে যদি আমরা 3 এর সাথে গুণ করি তাহলে সমান হচ্ছে 3 পাচ্ছি, অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে 3 বা খ। 10 নং প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি বলা আছে যে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই এবং এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ারের লসাগু কোনটি, অথবা ফাইন্ড দ্য এলসিএম অফ ড্যাশ। তো এই যে সংখ্যা দুটির লসাগু বের করতে বলছে, তাহলে আমরা প্রথম রাশি যে এখানে লিখলাম এটা থেকে উভয়পক্ষ থেকে যদি এখানে আমরা এক্স স্কোয়ার কমন নিতাম তাহলে আমাদের এই যে এরকম, অর্থাৎ উভয় পক্ষ থেকে এক্স স্কোয়ার কমন নিলে আমার এখানে থাকতেছে এক্স প্লাস ওয়াই, এবং দ্বিতীয় রাশিতে আমাদের যা দেয়া আছে এখান থেকে যদি আমরা এক্স ওয়াই কমন নিই তাহলে এক্স প্লাস ওয়াই থাকে। তো এই দুইটা রাশির মধ্যে কমন যায় এক্স প্লাস ওয়াই, এটা এই দুইটা হচ্ছে কমন, এবং বাকি যেগুলো থাকে এক্স স্কোয়ার এবং ওয়াই। তো এগুলো নিলে আমাদের নির্ণয় লসাগু হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে গহ।
11 নং প্রশ্নে বলা আছে x মাইনাস 1/x সমান 7 হলে x কিউব মাইনাস 1/x কিউব এর মান কত, অথবা if x minus 1/x equals 7 then what is the value of x square minus 1/x whole cube। তো এটা একটা সূত্র যে আমরা সমাধান বক্সে প্রথমে প্রশ্নটা যেটা লিখেছিলাম, প্রথমে প্রশ্নটা লেখা হয়েছে এবং প্রশ্নের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটা a কিউব মাইনাস b কিউবের সূত্র লেখা যায়। তো a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। পরবর্তীতে আমরা যেহেতু আমাদের যে x মাইনাস 1/x এর মান দেয়া আছে 7, আমরা মান বসাইছি এখানে এবং এখানে যে দুইটা মান বসানো হয়েছে। তো 7 এর উপর যদি কিউব দেওয়া হয় তাহলে হচ্ছে 343 এবং এখানে আমরা 3 এর সাথে 7 গুণ করলে 3 7 21। তো দুইটার যদি আমরা যোগ করি, এই দুইটার যোগ করলে আমরা পাচ্ছি 364, অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে খ। 12 নং প্রশ্নে বলা আছে বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে, অথবা when the diameter of a circle is tripled the area is multiplied by dash। আমরা ধরি বৃত্তের ব্যাস 2r, এটা আমাদের জানা আছে, সুতরাং ব্যাসার্ধ হবে তার অর্ধেক অর্থাৎ r, এবং এই শর্তে ক্ষেত্রফলকে বলা যায় পাই r স্কয়ার। এই যে আমরা এগুলো লিখছি এগুলো হচ্ছে আমাদের সূত্র। তো বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে, তো আমরা প্রথমে ব্যাস ধরছি হচ্ছে 2r, 3 গুণ বৃদ্ধি করলে আমাদের ব্যাস হবে 6r এবং ব্যাসার্ধ ছিল r, তখন যেহেতু 3 গুণ বৃদ্ধি করা হয়েছে ব্যাসার্ধ হবে 3r। তো তখন পরিবর্তিত বৃত্তের ক্ষেত্রফল হবে এই যে পাই 3r স্কয়ার, পাই 3r স্কয়ার, কারণ এই যেখানে ছিল r, r এর পরিবর্তে আমাদের এখানে লিখতে হয়েছে 3r, তো এই জন্য আমরা এখানে r এর পরিবর্তে 3r লিখেছি। তো এখানে এই যে 3r স্কয়ার এটাকে যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছি 3 3 9, অর্থাৎ এই যে নিচের লাইনে 9 পাই r স্কয়ার লিখতে পারি। তো প্রথমটার ক্ষেত্রফল ছিল পাই r স্কয়ার এবং পরেরটার ক্ষেত্রফল হচ্ছে অর্থাৎ পরিবর্তিত ক্ষেত্রফল হচ্ছে 9 পাই r স্কয়ার। উভয় পক্ষ থেকে যদি আমরা পাই r স্কয়ার বাদ দিই অর্থাৎ এরকম লিখতে পারি 9 গুণন প্রথম বৃত্তের ক্ষেত্রফল, অর্থাৎ 9 গুণ বৃদ্ধি পাচ্ছে। তো এই প্রশ্নের উত্তর হচ্ছে খ। 13 নং প্রশ্নে বলা আছে কোন ত্রিভুজের 3টি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ বা বাহিরের কোণ 3টির যোগফল বা সমষ্টি কত, অথবা ফাইন্ড দ্য সাম অফ 3 এক্সটেরিয়র অ্যাঙ্গেলস ফর্মড বাই প্রডিউসিং 3 সাইডস অফ এ ট্রায়াঙ্গেল। তো ত্রিভুজের কোনো এক বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ এবং অন্তঃস্থ কোণ 180 ডিগ্রি হয়। সেটা কিভাবে হয়, আমরা এই যে চিত্রটা দেখতে পাচ্ছি, আমার মাউস পয়েন্টার দিকে যদি একটু লক্ষ্য করি, এখান থেকে যদি আমরা এইভাবে এতটুকু আনি, এখান থেকে যদি এতটুকু পুরোটা আনি তাহলে এটা একটা এই যে সরল রেখা হচ্ছে। তো সরল রেখা হচ্ছে 180 ডিগ্রি, অর্থাৎ এটা এতটুকু হচ্ছে বহিঃস্থ কোণ আর যে এতটুকু হচ্ছে এতটুকু হচ্ছে অন্তঃস্থ কোণ এবং এতটুকু হচ্ছে বহিঃস্থ কোণ। অন্তঃস্থ বহিঃস্থ দুইটা মিলে একটা সরল রেখা হচ্ছে, তার মানে 180 ডিগ্রি। অর্থাৎ এই যে আমরা এই জন্য এখানে লিখেছি বহিঃস্থ কোণ ও অন্তঃস্থ কোণের যোগফল 180 ডিগ্রি। তো ত্রিভুজের 3টি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন কোণ হবে যে 3টি বহিঃস্থ কোণ ও 3টি অন্তঃস্থ কোণ, অর্থাৎ প্রত্যেকবার যদি 180 ডিগ্রি করে হয় তাহলে 3 দিয়ে গুণ করলে আমরা 540 ডিগ্রি পাচ্ছি। এটা হচ্ছে অন্তঃস্থ এবং বহিঃস্থ সবগুলোর যোগফল বা সমষ্টি। তো বহিঃস্থ কোণ 3টির সমষ্টি আমরা এখন বের করতে পারি, যে 540 থেকে 180 বিয়োগ দিতে পারি, কারণ 180 হচ্ছে এখানে আমাদের যেহেতু 3টি অন্তঃস্থ কোণের যোগফল বা কোনো ত্রিভুজের 3 কোণের যোগফল মানে ভিতরের 3টা কোণের যোগফল 180 ডিগ্রি। তো আমরা এই 540 থেকে 180 বিয়োগ করলে পাচ্ছি 300, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 360 ডিগ্রি। তো এটাই হচ্ছে এই প্রশ্নের আনসার, অর্থাৎ গহ। 14 নং প্রশ্নে বলা আছে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি, ঘরটির পরিসীমা 32 মিটার হলে ঘরটির দৈর্ঘ্য কত, অথবা আমরা এই যে ইংরেজি ভার্সনে দেখতে পাচ্ছি দ্য
length of a rectangular room is 4 meter longer than its width, its perimeter is 32 meters, so find its length. এখন আমরা যে দড়ি আয়তক্ষেত্রের প্রস্থ ক মিটার এবং দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার, কারণ বলাই ছিল গড়ের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি। তো আয়তক্ষেত্রের পরিসীমা হবে যে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। আমরা এগুলাকে যোগ করলে বা সমাধান করলে পাচ্ছি 4 ক যোগ 8 মিটার। তো শর্ত মতে 4 ক যোগ 8 মিটার সমান হচ্ছে 32 লিখতে পারি আমরা, যেটা বলা ছিল গড়টির পরিসীমা 32 মিটার। তো আমরা এখানে যে এই 8 কে যদি 32 থেকে বিয়োগ করি তাহলে আমরা 4 ক সমান 24 পাচ্ছি, এবং উভয় পক্ষ থেকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে এখানে ক সমান আমরা 6 পাচ্ছি, কারণ 4 6 24। তো ক্ষেত্রটির প্রস্থ হচ্ছে 6 মিটার এবং ক্ষেত্রটির দৈর্ঘ্য হচ্ছে 6 যোগ 4 অর্থাৎ 10 মিটার। তার মানে আমাদের এই প্রশ্নের উত্তর হচ্ছে 10 মিটার, কারণ আমাদের এখানে গড়টির দৈর্ঘ্য জানতে চাওয়া হয়েছিল। 15 নং প্রশ্নে বলা আছে যে এবিসিডি চতুর্ভুজের এবি সমান্তরাল সিডি। তার মানে এখানে বলা আছে এবি বাহু সমান্তরাল সিডি বাহু, এবং এই যে এসি সমান বিডি, এর মানে হচ্ছে এসি কর্ণ সমান বিডি কর্ণ। তো এখানে আরো বলা আছে এ কোণ সমান 90 ডিগ্রি হলে সঠিক চতুর্ভুজ কোনটি, অথবা ইন এ কোয়াডরিটারেল এবিসিডি এবি প্যারালাল সিডি এসি ইকুয়াল বিডি অ্যান্ড এ অ্যাঙ্গেল ইকুয়াল 90 ডিগ্রি সো দ্য কোয়াডরিটারেল ইজ ড্যাশ। তার মানে চতুর্ভুজটি কোন ধরনের চতুর্ভুজ সেটা জানতে চাওয়া হয়েছে। অপশনে যেগুলো দেয়া আছে যে সামান্তরিক, রম্বস, তারপর দেয়া আছে ট্রাপিজিয়াম এবং সর্বশেষ আয়তক্ষেত্র। এখন আমরা যেহেতু 90 ডিগ্রি আছে এবং এখানে কর্ণ সমান, তারপর এখানে এবিসিডি সমান্তরাল, তার মানে বিপরীত বাহুগুলো সমান্তরাল, কর্ণদ্বয় সমান এবং একটি কোণ 90 ডিগ্রি, তার মানে এটা অবশ্যই হচ্ছে আয়তক্ষেত্র। কেন এটা আয়তক্ষেত্র এবং অন্যগুলো নয় সেটা যদি আমরা সমাধান বক্সে দেখি, যে চতুর্ভুজটি সামান্তরিক বা রম্বস নয়, এর কারণ সামান্তরিক বা রম্বসের কোনো কোণ সমকোণ হতে পারে না, তাহলে সামান্তরিক রম্বস হতে পারে না। এবং ট্রাপিজিয়ামের কর্ণদ্বয় পরস্পর অসমান, কিন্তু এখানে আমাদের এই যে এসি আর বিডি প্রশ্নে বলা ছিল সমান, তার মানে এটা ট্রাপিজিয়ামও হতে পারে না। সুতরাং আয়তক্ষেত্রের কর্ণদ্বয় যেহেতু পরস্পর সমান, এটি একটি, আমরা বলতে পারি এটি হলো একটি আয়তক্ষেত্র, অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে গহ। এবার আমরা 16 নং প্রশ্নে দেখি যে একটি সমবাহু ত্রিভুজের বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য 2 মিটার বাড়লে এর ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়। তো সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত? আমরা এখানে যে ধরি সমবাহু ত্রিভুজটির এক বাহুর দৈর্ঘ্য সমান এ মিটার, সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল হবে √3/4 a স্কোয়ার। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি √3/4 ইন্টু a স্কোয়ার। এটা হচ্ছে স্বাভাবিক সূত্র। এখন আমাদের শর্তে যেহেতু বলা ছিল যে ত্রিভুজটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়লে, তো 2 মিটার যদি বাড়ে, আগের দৈর্ঘ্য আমরা ধরছি এ মিটার, পরিবর্তিত দৈর্ঘ্য হবে a যোগ 2 মিটার, তখন নতুন ত্রিভুজটির ক্ষেত্রফল হবে √3/4, এবং যেহেতু এ হচ্ছে একটি বাহু আর এখন হচ্ছে a+2 একটি বাহু, তার মানে a+2 হোল স্কোয়ার। তো এখন এই যে a+2 হোল স্কোয়ার, এটাকে আমরা a+b হোল স্কোয়ারের সূত্র যদি লিখি তাহলে আমাদের পাচ্ছে a স্কোয়ার প্লাস 4a+4, অর্থাৎ এটা হচ্ছে a+b হোল স্কোয়ারের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি। তো এইটাকে আমরা সমান চিহ্ন দিয়ে এইভাবে লিখতে পারি যে a স্কোয়ার প্লাস √a প্লাস হচ্ছে √3। এটা আমরা কিভাবে লিখতে পারি? আমরা যদি এই যে √3/4 দিয়ে এটাকে গুণ করি তাহলে আমরা এটা পাচ্ছি। কিভাবে পাচ্ছি আমি একটু দেখিয়ে দিই। আমরা √3/4 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে এখানে আমাদের এই যে a স্কোয়ারের সাথে যে এই √3 যেহেতু প্রথমে a স্কোয়ারের সাথে আছে, জন্য এটা আলাদা করে লেখা হয় নাই,
এবং পরবর্তীতে রুট 3 দিয়ে আমরা যখন এই যে এখানে রুট 3/a লিখতে পারি। আর এই যে 4 ছিল, এই 4 হচ্ছে কাটা হয়ে গেছে, 4টা যেহেতু নিচে আছে এবং পরবর্তীতে 4টা আছে উপর এই যে এখানে, এবং এইটার সাথে নিচের 4 যদি আমরা কাটি তাহলে শুধু রুট 3 থাকে, অর্থাৎ আমরা এটাকে গুণ করলেই পেয়ে যাব। প্রথমে আমরা যেটা করতে পারি, খাতা কলমে এই সংখ্যাটা লিখে সবগুলোকে যে গুণ করব, গুণ করার পরে কাটাকাটি করলে আমরা এই লাইনটা পাবো। তো এইটা হচ্ছে আমাদের পরিবর্তিত ত্রিভুজের ক্ষেত্রফল। এখন আমাদের এই যে প্রথম ক্ষেত্রফল ছিল √3/4a², আর পরিবর্তিত ক্ষেত্রফলকে আমরা সমাধান করে এটা পাইছি। তা আমরা প্রশ্ন মতে বা শর্ত মতে এটা সমান √3 × 3 লিখতে পারি। এটা আমরা কিভাবে লিখতে পারি? তো পরবর্তী লাইনে আমরা এই যে মাইনাসের √3/4a² আর এখানে প্লাসের √3/4a² উভয় পক্ষ থেকে বাদ দেই, তাহলে আমরা এখানে পাচ্ছি যে √3a প্লাস √3 ইকুয়াল হচ্ছে √3 × √3। তো এখানে যেহেতু √3a প্লাস √3, উভয় পক্ষ থেকে আমরা √3 কমন নিলে এখানে a+1 থাকে, আর এই পাশে ছিল √3 × √3। তো উভয় পক্ষ থেকে এখন আমরা √3 কে বাদ দিতে পারি, বাদ দিলে আমরা পাচ্ছি a+1 তো ইকুয়াল 3। তো a+1 ইকুয়াল যেহেতু 3 হয়, সুতরাং a এর মান হবে 2, অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে 2 বা 2 মিটার। এখানে আমরা আরেকটু বিষয় লক্ষ্য করি, হয়তো আমাদের এই যে শর্তমতের বিষয়টা, এখানে এতটুকু আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে নেওয়া হয়েছে, এবং এটা হচ্ছে প্রথম ক্ষেত্রফল ছিল হচ্ছে এতটুকু, এতটুকু হচ্ছে প্রথম ক্ষেত্রফল এবং এর আগের অংশ হচ্ছে পরিবর্তিত ক্ষেত্রফল। তো দুইটার বিয়োগফল আমাদের প্রশ্নে বলা ছিল যে 3 × √3, যেটা এই যে এখানে আমাদের প্রশ্নে বলা ছিল, এই জন্য আমরা এই দুইটাকে বিয়োগ করে সমান চিহ্ন দিয়ে এটা লিখছি, অর্থাৎ এবং এটাকে সমাধান করে আমরা a = 2 পাই। তো 17 নং প্রশ্নে বলা আছে 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? অথবা দ্য রেডিয়াস অফ এ সার্কেল ইজ 7 সেন্টিমিটার, ফাইন্ড দ্য এরিয়া অফ এ স্কোয়ার ইনস্ক্রাইবড ইন দ্যাট সার্কেল। তো এই ক্ষেত্রে আমাদের যেহেতু বলছে 60 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, সেক্ষেত্রে এটাকে যদি আমরা একটা চিত্র আঁকি, যে এমন একটা চিত্র আঁকবো যার ব্যাসার্ধ বা ওই বৃত্তের ব্যাসার্ধ হবে 7 সেন্টিমিটার, অর্থাৎ এই বৃত্তটা আমরা এমনভাবে এঁকেছি যাতে এটা ব্যাসের অর্ধেক, অর্থাৎ এটার ব্যাস হয় 14 সেন্টিমিটার এবং ব্যাসার্ধ হয় 7 সেন্টিমিটার। তো আমাদের যেহেতু বৃত্তের ব্যাসার্ধ 7 সেন্টিমিটার, তাহলে ব্যাস হবে 7 × 14 সেন্টিমিটার। এক্ষেত্রে বৃত্তটির ব্যাস সমান হচ্ছে বর্গক্ষেত্রটির এক কোণের দৈর্ঘ্য, সেটা আমরা যে চিত্র দেখতে পাচ্ছি। ধরি এটা একটা বৃত্তের ব্যাস, আবার এটাই দেখা যাচ্ছে এখানে বর্গক্ষেত্রটির একটি কর্ণ। তো বৃত্তের ব্যাস আমরা 14 সেন্টিমিটার বের করছি, অর্থাৎ বর্গক্ষেত্রটির কর্ণ 14 সেন্টিমিটার। আর বর্গক্ষেত্রের কর্ণ জানা থাকলে আমরা লিখতে পারি বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 2 × √a সেন্টিমিটার। আমরা প্রশ্ন মতে লিখতে পারি যে 2 × √a ইকুয়াল হচ্ছে 14, সুতরাং আমাদের এই a এর মান হচ্ছে, যদি আমরা এখানে ওই যে উপপক্ষ থেকে মানে a এর মান হচ্ছে 7√2। তো পরবর্তী লাইনে আমরা বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল লিখতে পারি, যেহেতু আমাদের বর্গক্ষেত্রের a হচ্ছে এক বাহু, এই যে a এখানে এক বাহু বোঝায়, আমরা ক্ষেত্রফল সমান লিখতে পারি যে বাহু স্কোয়ার বর্গ সেন্টিমিটার। তো বাহু স্কোয়ার মানে হচ্ছে আমাদের এই যে এখানে এইভাবে একটা বর্গ চিহ্ন স্কোয়ার চিহ্ন দিতে হবে, অর্থাৎ বাহু স্কোয়ার। তো এখন আমরা যদি এটা সমাধান করি, যেহেতু 7 × 7 = 49 এবং স্কোয়ার আর
এ কাটা যাচ্ছে, তাহলে 49 গুণন 2 হচ্ছে যেটা বর্গ সেন্টিমিটার, এবং এটা 49 দুগুণে হচ্ছে 98 বর্গ সেন্টিমিটার, অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে 98 বর্গ সেন্টিমিটার। তো এই ছিল আমাদের 32তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্নগুলো এবং এগুলোর সমাধান। পরবর্তীতে আমরা জানতে পারবো 33তম বিসিএস প্রিলিমিনারি ম্যাথ প্রশ্নগুলো এবং এগুলোর সহজ সমাধান। তো এগুলো সবার আগে আপনার কাছে যদি পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করার অনুরোধ রইল। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।